একটা প্রচলিত কথা আছে না, যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এই জীবনে তোমার যতক্ষণ জীবনটা রয়েছে পৃথিবীতে, ততক্ষণ আমরা আশা নিয়েই বেঁচে থাকবো। তাতে যতই যুদ্ধ বিগ্রহ দুঃখ দুর্দশা আসুক না কেন, আমরা কিন্তু একটা বেটার ফিউচারের হোপ করেই থাকি, তাই না? তো শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি দারুণ একটি কবিতা, দি ওয়েস্টল্যান্ড বাই টি.এস. ইলিয়ট। তো তোমাদের সবার খুব আকাঙ্ক্ষিত একটি ক্লাস, এবং ক্লাসটা যথেষ্ট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ওকে? বিকজ এখানে সারফেস মিনিং থেকে ইনার মিনিংয়ের যে ব্যাপারগুলো, এত রেফারেন্স, এক কথায় বলা যায় যে টি.এস. ইলিয়ট তোমার হচ্ছে তার জীবনের যত জ্ঞান গরিমা বুদ্ধি সাহিত্য দর্শন বিজ্ঞান ধর্ম আধ্যাত্মিক চেতনা সব কিছু মিক্সড করে কবিতাটা লিখেছেন। 434 লাইনের একটা পোয়েম। তো দেখো এই কবিতাটার একটু টাইটেলটা আগে খেয়াল করো, যে দ্য ওয়েস্টল্যান্ড। আচ্ছা, ওয়েস্ট শুনে আমরা এটা বুঝতে পারছি যে কোনো কিছু নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এমন কিছু। পোয়েট আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে ওই সময়ের যে ইংল্যান্ড, অ্যান্ড কোন সময়ের ইংল্যান্ড, সে সময়টা হচ্ছে আফটার ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, প্রথম বিশ্বযুদ্ধের পরের যে ইংল্যান্ড। বিশ্বযুদ্ধ তুমি চিন্তা করো, কী পরিমাণ রক্তের বন্যা বয়ে যাবে, ডিস্ট্রাকশন হবে, মোরাল ঢিকে হবে মানুষের মধ্যে। যুদ্ধ পরবর্তী একটা টাইমে মানুষের মধ্যে কি থাকে না, এই যে তোমার নীতি নৈতিকতা প্রেম ভালোবাসা, মানে এই জিনিসগুলো কি হয়ে যায় মানুষের। তো যুদ্ধ মানে একটা আতঙ্কিত পরিস্থিতির মধ্য দিয়ে এটার ট্রমাটা শেষ হয় না, যার ফলে হচ্ছে গিয়ে তোমার মানুষের নতুন করে আবার লাইফস্টাইল সেটিং করতে একটা সময়ের ব্যাপার তো লাগবেই। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু আবার কি হলো, আমরা হচ্ছে মডার্ন এজে প্রবেশ করলাম। তো দেখো মডার্ন এজ এবং তার আগের এজের মধ্যে যে পার্থক্যগুলো, আমরা মডার্ন হয়েছি কোথায়? যেখানে মডার্ন হয়ে আমার মধ্যে হতাশা কাজ করে, আমার মধ্যে প্রেম ভালোবাসা নাই, আমার মধ্যে অলওয়েজ একটা আইসোলেশন কাজ করে, তাহলে মডার্নের আমার সার্থকতা কোথায়? কবি কিন্তু এই কথাগুলোই বোঝাতে চেয়েছেন। তবে উনি এই কবিতায় অনেক শেষের দিকে দেখবা যে তোমরা উনি আশাবাদী, উনি এটাকে কি আমাদের অনেক উপদেশ দিয়ে গেছেন যে কি করে আমরা এটাকে কী করতে পারি, মানে রিনিউয়াল করতে পারি আর কি। হ্যাঁ, তো দেখো এখানে ওয়েস্টল্যান্ড বলতে কবি ওই তাৎক্ষণিক ইউরোপিয়ান কান্ট্রি স্পেশাল ইংল্যান্ডকে বুঝিয়েছেন, যে ইংল্যান্ডটা এখন কি একটা ওয়েস্টল্যান্ডে পরিণত হয়ে গেছে। তো কি করে পরিণত হলো, এখানে অনেক রেফারেন্স রয়েছে। টোটাল কবিতাটাকে আমরা হচ্ছে যে 5টা ভাগে ভাগ করতে পারবো। তো যেহেতু 434 লাইন, আমরা তো লাইন বাই লাইন ব্যাখ্যাতে যাব না। তো সেই ক্ষেত্রে আমরা যে 5টা এখানে হচ্ছে সেকশন রয়েছে, প্রত্যেকটা সেকশনের আলাদা করে তোমাদের ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমরা দেখলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড হওয়ার পরে যে তোমার ডিসঅ্যাপিয়ার, মানুষের মধ্যে কনফিউশন, ফিলিংস অফ এমটিনেস, আমাদের যে ফিলিংসের মধ্যে যে ঘাটতি, আমাদের যে ভ্যানিটি, আমাদের যে তোমার হচ্ছে ডিসকানেকশন ইন মডার্ন লাইফ। মডার্ন লাইফে এসেছি বাট আমাদের কানেকশনটা কতটা উইক হয়ে গেছে, আমরা কতটা যান্ত্রিক হয়ে গেছি, এবং আর্জেন্সি অফ মডার্ন লাইফ, আমাদের জীবন অলওয়েজ একটা তারা, সবসময় আমরা একটা তারার মধ্যে থাকছি, তাই না? এই কথাগুলোই কিন্তু এই পুরো কবিতা জুড়ে কবি বোঝানোর চেষ্টা করেছেন। তো দেখো ফার্স্ট আছে, প্রথম সেকশনটাকে বলা হয় দ্য বিউরিয়াল অফ দ্য ডেড। ওকে, দ্য বিউরিয়াল অফ দ্য ডেড। তো চিন্তা করো এখানে যারা মৃতদের যে সমাধিস্থ, তবে এই জায়গাতে উনি যেমন ডেথ নিয়ে কথা বলেছেন তেমন লাইফ নিয়েও কথা বলেছেন, এবং শুরু থেকে আমাদের একটা আশা দেখাচ্ছেন কি রিবার্থ, নতুন করে হচ্ছে যে একটা পুনর্জাগরণের। তো এইখানের একটা স্পেশাল কোটেশন যেটা তোমরা অবশ্যই ইউজ করবা পরীক্ষায়, সেটা হচ্ছে কি উনি বলার চেষ্টা করেছেন এপ্রিল ইজ দ্য ক্রুলেস্ট মান্থ। আচ্ছা, এপ্রিল হচ্ছে সবচেয়ে বেশি বর্বর একটা মাস। তো তুমি চিন্তা করো ইংল্যান্ডে এপ্রিল মানে কি, ইংল্যান্ডে এপ্রিল হচ্ছে গিয়ে তোমার বসন্তকাল, তাই না? এপ্রিলকে ইংল্যান্ডে বলা হয় বসন্তকাল। তো বসন্তকাল মানে কি অনেক মজা, কারণ ওইখানে তো প্রচণ্ড ঠান্ডা, তাই না? এত শীতের মধ্যে যখন একটু বসন্ত আসে শীতের পরে, তখন তারা এটা খুব বেশি এনজয় করে, তাদের কাছে খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, তো উনি আবার এটা বলছে এপ্রিল ইজ দ্য ক্রুলেস্ট মান্থ। কেন? শীতের পরে বসন্ত আসলো, বাট বসন্তটাকে আমরা কী করতে পারছি না, এনজয় করতে পারছি না। এই যে দেখো এখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটাকে যদি তুমি শীত হিসেবে নাও,
তারপরে যে একটা ওয়ার্ল্ড ওয়ারের সমাপ্তি ঘটেছে, এখন আমাদের বসন্ত এসেছে। বাট এই বসন্ততে কি আসছে বলো? এই বসন্ততে যত আমাদের মোরাল ডিকে, যত হচ্ছে ফিলিংস অফ এমটিনেস, যত হচ্ছে আইসোলেশন, সব কিছু, তাহলে আমরা এটা কী করে এনজয় করব? এভাবেই কবি কিন্তু বলতে চেয়েছেন যে এপ্রিল ইজ দ্য ক্রুলেস্ট মান্থ। যদিও বসন্ত, বাট এই বসন্ত আমাদের অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে। বরং শীতে আমরা ভালো ছিলাম। শীতের মধ্যে কি ছিল? শীত আমাদের একটা উষ্ণভাবে রাখতো, আমাদের হচ্ছে মসৃণভাবে ঢেকে রাখতো। বাট বসন্তে আমি ওপেন হয়ে যাচ্ছি, কারণ এখন আমার ওই শীতটাও আর নাই, যার ফলে আমি হচ্ছে যেমন আমরা ফিজিক্যালি কাপড় চোপড়ও অনেক কম পরি, বাট ওপেন হয়ে যাচ্ছি। দ্যাট মিনস আমাদের মধ্যে যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো সব কিছু ছিল, সেটা এখন ডিকে হয়ে গেছে, যার ফলে এপ্রিলকে উনি কিন্তু এখানে দ্য ক্রুলেস্ট মান্থ বলে চিহ্নিত করেছেন। হ্যাঁ, তো এখানে দেখো ঋতুর সাথে, প্রকৃতির সাথে কিন্তু কবি মানব জীবনের একটা দারুণ রিলেশান এখানে তুলে ধরেছেন। তো সেকেন্ড সেকশনটা দেখো, খুবই দারুণ একটা সেকেন্ড সেকশানে এবং খুবই গুরুত্বপূর্ণ, দ্য গেম অফ চেস। তো দেখো, চেস মানে কি? দাবা। তো দাবা খেলাটা অনেক কিন্তু মানে কমপ্লেক্সিটি রয়েছে। দাবা খেলা অনেক কঠিন একটা খেলা। হ্যাঁ, দাবা খেলতে গেলে তোমার অনেক চিন্তাভাবনার প্রয়োজন আছে। এই যেরকম একটি কমপ্লেক্সিটি অফ লাইফকে দেখানোর জন্য এখানে পোয়েট বলেছেন। এখানে মূলত দেখানো হয়েছে, দেখো যে কি ব্রোকেন রিলেশনশিপ অ্যান্ড এমটিনেস অফ মডার্ন লাইফ। এই যে আমাদের যে ভাঙ্গা ভাঙ্গা সম্পর্ক, আমাদের যে সম্পর্কের কোনো মূল্য নাই মডার্ন লাইফে, তো কী করে আমরা যদি রেফারেন্স দিতে চাই, তাহলে এখানে আমরা দেখবো যে ভ্যানিটি আছে অফ টু ফিমেল ক্যারেক্টার। তো টু ফিমেল ক্যারেক্টারের মধ্যে একজন ফিমেল ক্যারেক্টার কীভাবে দেখানো হয়েছে? তাকে দেখানো হয়েছে যে তার বেডরুমটা এতটা তোমার অ্যারিস্টোক্রেটিক, তার দামি পারফিউমের গন্ধ, তার রুমে মোমবাতি, তার হচ্ছে গিয়ে তোমার সিল্কের, তার হচ্ছে শখ, এই যে মানে সব মিলিয়ে তার হচ্ছে যে মিররটা অনেক হচ্ছে এক্সপেন্সিভ, সব মিলিয়ে একটা দামি রুমের মধ্যে সে কি সেজে গুজে ওয়েট করছে। কার জন্য? সে হচ্ছে তার বিলাভডের জন্য। সেটা হতে পারে তার হাজবেন্ড অথবা তার প্রেমিক। হ্যাঁ, এমন কারোর জন্য সে ওয়েট করছে, বাট উনি আসছেন না। এই যে এই মহিলা ওয়েট করতে করতে দেখা যাচ্ছে তার আরও অনেক পুরুষের কথা মনে পড়ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস চিন্তা করো যে এত সব কিছু থেকে তার যে প্রকৃত প্রেম, ভালোবাসা, সম্পর্ক, সেইটাই তো নাই। ওই জন্য এখানে বলা হয়েছে ব্রোকেন রিলেশনশিপ। হ্যাঁ, আরেকটা দেখিয়েছে যে ফিমেল ক্যারেক্টারকে, আরেকটা চিত্র বর্ণনা করেছে যে দুইজন ফিমেল ক্যারেক্টার তারা মদের দোকানে গসিপ করছে আরেকজন মেয়েকে নিয়ে, যে মেয়েটা হচ্ছে গিয়ে গরিব ঘরের। এর আগে আমরা একটা বিলাসবহুল দেখলাম, এবার গরিব ঘরের একটা মেয়ে, যে কিনা তার হচ্ছে 4-5টা মতো বাচ্চা হয়ে গেছে বা গর্ভপাত হয়েছে, যার ফলে তার শরীরটা অনেকটা কি হয়ে গেছে, খুব খারাপ অবস্থা আছে, ভেঙে গেছে। কিন্তু তার হাজব্যান্ড চাচ্ছে যে তার সাথে হচ্ছে গিয়ে সে মানে তার ওয়াইফ যেন তার জন্য অলওয়েজ ফিজিক্যালি রেডি থাকে, সুন্দর মতো থাকে। তো এটা কী করে সম্ভব? একটা মানুষের যখন 4-5টা বাচ্চা হয়ে গেছে বা হচ্ছে বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, তার তো একটু ফিজিক্যালি তার উপরে একটা ট্রমা গেছে, স্ট্রেস গেছে। তাহলে এই যে দেখো ওই সময়ের মানে তার হাজব্যান্ডের চাওয়া উচিত ছিল যে আমার ওয়াইফটা এখন অসুস্থ, আমি তাকে কী করে সুস্থ করতে পারি, একটা ভালো জীবন দান করতে পারি। বাট সে ব্যস্ত যে আমার ওয়াইফ আমার জন্য সেজে গুজে সুন্দর মতো থাকবে। তাতে তো সে গরিব মানুষ, তার নুন আনতে পান্তা ফুরাই, সে এত সেজে গুজে বা থাকবে কী করে? এই যে সমাজের যে একটা ভ্যানিটি, আমাদের যে সম্পর্কের মধ্যে যে একটা টানা পোড়ন, এই যে ব্রোকেন রিলেশনশিপ, এইটাকেই কিন্তু তোমার দ্য গেম অফ চেস নামে এই সেকশনে দেখানো হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে চেস গেমের যে কমপ্লেক্সিটি, সেখানে মানুষের রিলেশনশিপের যে কমপ্লেক্সিটি, সেইটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো চলো আমরা থার্ড সেকশনে যাই, যে দ্য ফায়ার সারমন। ওকে, তো দ্য ফায়ার সারমনে কী করা হয়েছে, এই সেকশনটাও একটু খুব ইন্টারেস্টিং এবং অনেক কিছু এখানে জানার রয়েছে। যেমন হচ্ছে সিটিজেন্স মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিকে। এই যে আমরা হচ্ছে মোরালি, আমরা নৈতিকভাবে, আধ্যাত্মিকভাবে আমরা একদম ধ্বংস হয়ে যাচ্ছি, সেই কথাটাই উনি মিন করেছেন। এখানে একটা উনি রেফারেন্স টেনেছেন তোমার টেমস নদীর। হ্যাঁ, তো ইংল্যান্ডের এই যে সুন্দর এই নদীটা এখন কি দূষিত, কলুষিত, নদীর পাড়ে সেই সুন্দর বাতাস আর নাই। তার মানে আমাদের জীবনটাও এখন কি হয়ে গেছে, একেবারে করাপ্টেড হয়ে গেছে। আমরা আর আগের মতো এত সুন্দর আমাদের মনটা আর নাই। এমনকি নদীর পাড়ে যেখানে গিয়ে প্রকৃতির পাশে বসে মানুষ একটু তার নিজের যে লাইফের টেনশনটা রিলিজ করে, একটু এনজয় করে, সে জায়গায় এখন নদীর পাড়ে বসে ছেলে মেয়েরা দেখা যাচ্ছে ওপেনলি যে কাজগুলো তাদের হয়তো রুমের ভেতর করা দরকার, সেটা যে সেখানে ওপেনলি করছে। সেখানে বিয়ারের বোতল পাওয়া যাচ্ছে, সেখানে এই টাইপের আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে
একটা পরিবেশকে দূষিত করছে। হ্যাঁ, তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে টেমস নদীর পার, নদীর পানি, নদী যে দূষিত হয়ে গেছে, এইভাবে কিন্তু মিন করা হয়েছে যে আমাদের মানে রিয়েল লাইফটা, হ্যাঁ, যে আমরা মানুষ কিভাবে কতটা করাপ্টেড হয়ে গেছি, কতটা নিচু হয়ে গেছি। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তোমার রেফারেন্স আছে ফিশার কিংয়ের। তো ফিশার কিংকে এখানে বলা হয়েছে যে সে একটা ওখানে রাজা, তো সে আঘাত পেয়েছিল তার থায়ে, মানে দ্যাট মিনস উরুতে। তো ওখানে আঘাত পেতে গিয়ে সে অবশ্য ফিজিক্যালি ইম্পর্টেন্টও হয়ে গেছিলো, দ্যাট মিনস তার পুরুষত্ব হারিয়ে ফেলেছিল। তো ও দেখা গেছে যে তার দেশে রাজাও নষ্ট নিজে এবং তার প্রজারাও নষ্ট। তো দেখা গেছে যে প্রজারাও সবাই হচ্ছে গিয়ে মানে খুব বাজে অবস্থা, এবং ওইখানে যে এমনকি মানে এতটাই তারা হীন বা অপরাধ যেটা আমরা বলবো, হ্যাঁ, অপরাধ করেছে, যার ফলে প্রকৃতিও তাদের প্রতি রুষ্ট। দেখা গেছে প্রচুর খরা, ঠিকমতো ফসল হচ্ছে না, ওই দেশে দেখা গেছে যে প্রাণী পর্যন্ত প্রেগন্যান্ট হচ্ছে না। হ্যাঁ, মানে একটা হীন যাকে বলি আমরা, অভিশাপ। ওখানের মানুষেরা তারা ওপেনলি চলাফেরা করে, তাদের যা মন চায় তাই করে। তো এরকম একটা হচ্ছে করাপ্টেড রাজার করাপ্টেড সব জনগণ। তো দ্যাট মিনস এখানে বুঝিয়েছেন যে যদি আমি সেন্ট্রালি উইক হই, তাহলে আমার আশেপাশে সব কিছুই কী হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তবে এইখানে আরও একটা উনি ব্যক্তির কথা বলেছেন, হচ্ছে যে পার্সিফল বলে, যে কি না যে ফিশার কিংয়ের মনের কষ্টটা বুঝতে পেরেছিল, তার কাছে বলেছিল যে হ্যাঁ ফিশার কিং, তুমি তো অসুস্থ, তো আমি তোমার একটু সেবা করতে চাই। এই যে মানুষের যে একটা ভালোবাসা, এবং যার ফলে তিনি অনেকটা সুস্থও হয়েছিলেন। তাহলে ভালোবাসা দিয়ে যে মানুষের মন জয় করা যায়, বা অনেক সময় ঔষধের চেয়েও ভালোবাসা, এইটা যে মানুষকে বেশি ইন্সপায়ার করে, বেশি ইমপ্রুভ করে, এই বিষয়টাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে আরও রেফারেন্স টানা হয়েছে টাইরেশিয়াসের, যে কিনা দেখা গেছে যে পুরুষ এবং নারী উভয় ফিলই সে পায় আর কি, এরকম একটা ব্যক্তি। আবার যে কিনা অনেকের দেখা গেছে যে পরকীয়ারও সাক্ষী। আবার দেখা গেছে যে মিস্টার ইগোনাইটসকে বলা হয়েছে যে উনি এমনই একজন মানুষ যে হচ্ছে সমকামিতা করতেন বা সমকামিতাকে ইন্সপায়ার করতেন। এই তো মানে এই যে এগুলোতে আমরা সব কিছু কী দেখতে পাচ্ছি বলো তো, মোরাল এবং স্পিরিচুয়াল যে ডিকে, তার উদাহরণগুলো দেখতে পাচ্ছি। বাট এই সেকশনেও আমাদের পোয়েট তোমার একটা হচ্ছে গিয়ে ধর্মীয় অ্যালুশন নিয়ে এসেছেন, বলেছেন যে বৌদ্ধ ধর্মে কি করা হয়েছে, বৌদ্ধ বলেছে কিছু অ্যাডভাইস দিয়েছে যে তোমার হচ্ছে গিয়ে চোখ, কান এবং মনকে তুমি কন্ট্রোল করো। চোখ, কান এবং মন, তুমি যদি ভালো থাকতে তাও তোমার চোখ কন্ট্রোল করো, কান কন্ট্রোল করো এবং মন কন্ট্রোল করো। এই তিনটা জিনিস যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলেই কিন্তু কী হবে, তাহলে এখানে কিন্তু আমরা কবির কাছ থেকে দারুণ একটা উপদেশও পেয়ে গেছি, যে বুদ্ধর সে উপদেশটাই আর কি এই কবিতার মাধ্যমে, যে তুমি যদি সমাজে ভালো কিছু করতে চাও, পরিবার ভালো কিছু করতে চাও, নিজের ভালো কিছু করতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে চোখ, কান এবং মনকে কন্ট্রোল করতে হবে। এটা যদি তুমি নিজের কন্ট্রোলে নিতে পারো, তাহলে অল দ্য থিংস তুমি খুব ভালো করতে পারবা। এবার দেখো আমরা 4th সেকশনটা চলে যাব, ডেথ বাই ওয়াটার। ওকে, ডেথ বাই ওয়াটার, এইখান থেকে কিন্তু দেখে যেন মনে হচ্ছে কি তোমার পানিতে কেউ মারা গেছে এমন কিছু। তো দেখো যে এখানে বলা হয়েছে মূলত যে ডেথ এবং পসিবিলিটি অফ রিইউনিয়ন। হ্যাঁ, মৃত্যু তো আমাদের জন্য অবধারিত, আমাদের মারা যেতে হবে, বাট ওয়াটারকে এখানে লাইফ মিন করা হয়েছে। নদীর পানি যেমন বহমান, আমাদের জীবনও বহমান। বহমান জীবন যতদিন আছে, তার জন্য তো তোমাকে ভালো কিছু করতেই হবে থ্রু ওয়াটার। আচ্ছা, এইখানে একজন হচ্ছে ফ্লেবাস বলে একজন সেইলর বা নাবিকের কথা বলা হয়েছে, যিনি হচ্ছে জাহাজের মাধ্যমে বিভিন্ন বিজনেস করতেন আর কি। তো ওনার লাইফস্টাইল কত দারুণ, কত ধনী ব্যক্তি, হ্যাঁ, জাহাজের মাধ্যমে সে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। বাট এই লোকটা কী হয়েছিল, সমুদ্রে ড্রাউন হয়েছিল, হ্যাঁ, সমুদ্রে ডুবে গেছিল। তো উনি সমুদ্রে ডুবে যে 2 সপ্তাহ ধরে তার লাশই খুঁজে পাওয়া যায় না, বা 2 সপ্তাহ ধরে উনি তলিয়ে আছেন। তো এখানে বলতে চেয়েছেন যে তুমি জীবনের এত কিছু করে কি করবা যখন তোমাকে মারা যেতেই হবে, তাহলে জীবনের জন্য এত ছোটাছুটি কেন আমাদের। এবং দেখো উনি যে সমুদ্রে ডুবে গেছেন, তো কেউ কী করছে না, তাকে বাঁচাতে যাচ্ছে না, কেউ তার যে লাশটাকে উদ্ধার করবে সে চেষ্টাও করছে না। তাহলে এই জীবনের কী মূল্য বলো? অতএব কী করো, তুমি একটু নিজেকে সময় দাও, নিজেকে ভালো কিছু করার চেষ্টা করো। এই কথাগুলো কিন্তু এই তোমার হচ্ছে ক্যারেক্টারের মাধ্যমে আমাদের পোয়েট মেসেজটা আমাদের দিতে চেয়েছেন। দেন আমরা লাস্ট সেকশনে চলে যাব, যে হট দ্য থান্ডার সেইড। হ্যাঁ, তো থান্ডার মানে বুঝতেই পারছো যে বজ্রপাত,
তো থান্ডার সাইডে কী পাবো আমরা, এইখানে মূলত যেহেতু শেষ সেকশন, পোয়েট আমাদের আবারও কিন্তু আমাদের ফিউচার, আমাদের নিউ বার্থ এটার ব্যাপারে বলেছেন। তবে এখানে ডিস্ট্রাকশানের কথা যে বলেননি সেটা না, ডিস্ট্রাকশান অ্যান্ড হোপ দুটোই কিন্তু রয়েছে। দেখো থান্ডার, একটা বজ্রপাত। আচ্ছা বজ্রপাত কি হয়, বজ্রপাতের মধ্যে একটা ধ্বংস চলে আসে, বাট ধ্বংসের পরেও সেখান থেকে আবার নতুন কিছু করতে হবে তোমাকে, তোমার তো লাইফ থেমে থাকা যাবে না। হ্যাঁ, আবার নতুন যে রিবার্থ বা রিনিউয়াল এর কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে কলিং ফর স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং, আমাদের জেগে উঠতে বলেছে কিভাবে, স্পিরিচুয়ালি। হ্যাঁ, আধ্যাত্মিকভাবে আমরা কি করি জানো, মানে আধ্যাত্মিকভাবে আমাদের পরিশুদ্ধ করে আমরা নিজেদের লাইফটাকে জেগে উঠেই। তো এই জায়গায় দেখা গেছে যে যখন খুব খারাপ পরিস্থিতি, তখন তারা কি করেছে, তাদের ওই যে প্রজাপতি গড আছে তার কাছে প্রার্থনা করেছে যে সে যেন ক্রিয়েটারের কাছে আমাদের জন্য ভালো কিছু প্রে করে। তো সেখানে প্রজাপতি গড যে তোমার ডা 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 বলে 3 বার বলেছিল, যেখানে উনি বলেছিলেন, যার অর্থ মিন করতে চেয়েছিল যে গিভ, দ্যাট মিনস উপহার দাও, দাও তুমি হচ্ছে কি দাও, এবং তোমার মধ্যে কি থাকবে, কাইন্ডনেস থাকবে, দয়া থাকবে, এবং থাকবে কন্ট্রোল। হ্যাঁ, এখানে যদি একটু ভালো করে বোঝাতে যাই, আমরা একটা বলি না যে গিভ অ্যান্ড টেক, বা অনেক সময় আমরা নেওয়ার জন্য বেশি আগ্রহী থাকি। নো, এখানে উনি বলেছেন যে তোমরা হচ্ছে চেষ্টা করে দাও। আমি সবসময় যদি অন্যকে দেওয়ার চেষ্টা করি আর অন্যরা আর অন্যকে দিবে বা আমাকে দিবে, তাহলে আমরা কি সুন্দর মতো থাকতে পারবো। দেন কাইন্ডনেস, প্রত্যেকের মধ্যে দয়া থাকতে হবে। এই যে দেখো আমাদের ফিমেল লেডি ওয়েট করছে তার হচ্ছে গিয়ে হাজব্যান্ডই বলো আর প্রেমিকই বলো তার জন্য, বাট সে দেখা যাচ্ছে হয়তো আরও কোথাও আরেকটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে আমাদের ব্রোকেন রিলেশনশিপ, এই জিনিসগুলো যেন না থাকে, আমাদের মধ্যে একটা কাইন্ডনেস থাকে, আমাদের মধ্যে লাভ থাকে, এবং কন্ট্রোল। অবশ্যই তোমার নিজেকে সংযত করতে হবে। হ্যাঁ, এত আনকন্ট্রোল, এত ফ্রি চলাফেরার তাকে উনি কন্ট্রোল করতে বলেছেন। এবং এই যে শান্তি শান্তি শান্তি, এই কথাটা উনি এখানে 3 বার বলেছেন। তোমরা বিশেষ করে হিন্দু ধর্মের থেকে এখানে রেফারেন্সটা পাবা, ওরা বলে না যে ওম শান্তি এরকম টাইপের, তো সেই থেকে শান্তি, মানে শান্তি বর্ষিত হোক পৃথিবীতে, শান্তি নেমে আসুক, এই কথাগুলো কিন্তু আমাদের পোয়েট বলার মাধ্যমে পজিটিভলি আমাদের এই কবিতাটাকে কমপ্লিট করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা একটু থিমগুলো দেখে নিই। থিমগুলো নিশ্চয়ই তোমরা এর মধ্যে অলরেডি বুঝে গেছো, তারপরেও একটু বলি। এখানে হচ্ছে যে স্পিরিচুয়াল যে এমটিনেস, এটা একটা থিং। হ্যাঁ, যে মানুষের মধ্যে যুদ্ধের পরে কি নাই, আধ্যাত্মিক যে তোমার মোরালিটিটা থাকা দরকার, সেটা একেবারে এমটি হয়ে গেছে, নাই হয়ে গেছে। এই থিমটা একটা বেসিক্যালি থিম। এবং ডেথ, অবশ্যই ডেথের বর্ণনা, যেহেতু একটা যুদ্ধ, পরবর্তী যুদ্ধ নিয়ে, এবং ডেথ মানুষের জীবনে অবধারিত। ডিকে তো দেখলা এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে মোরালি স্পিরিচুয়ালি কতটা ডিকে অবস্থানের দিকে গেছি, সেটা পুরো কবিতা জুড়েই কিন্তু আমাদের পোয়েট বর্ণনা করেছেন। এবং রয়েছে তোমার আইসোলেশন। হ্যাঁ, এই যে তোমার আধুনিক লাইফে আর্জেন্সি রয়েছে, তোমার প্রচুর ব্যস্ততা রয়েছে, এবং তুমি আবার আইসোলেটেড। হ্যাঁ, আগের মতো কি নাই, তোমার হচ্ছে মানুষের সাথে মানুষের যে বিশ্বাস, ভালোবাসা, সম্পর্ক, সেইটা নাই এখন। আমাদের রিলেশনশিপগুলো একেবারে ব্রোকেন রিলেশনশিপ, যার ফলে আমরা আইসোলেশনে বেশি থাকি। হ্যাঁ, এবং তুমি বর্তমান সমাজের সাথেও মিলিয়ে দেখো, অনেক বেশি কবিতাটা মিলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা বুঝতে পেরেছো কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।